أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني। আমাদের আজকের আলোচনার বিষয় সড়ক পরিবহন আইন 2018। এটা ছিল আগে মোটরযান আইন। সড়ক পরিবহন আইনটা আগে মোটরযান আইন নামে পরিচিত ছিল, পরে 2018 সালে নতুন সড়ক পরিবহন আইন নামে পাশ করা হয়। যখন 2018 সালে সড়ক পরিবহন আইন পাস করা হয় তখন ছিল 47 নং আইন। কত নং আইন? 47 নং আইন। সড়ক পরিবহন আইন কত সালের আইন? 2018 সালের আইন। সড়ক পরিবহন আইন 2018 সালের 47 নং আইন। ধারা 1। আগেই বলছি প্রত্যেকটা আইনে এক ধারায় বলা হয়েছে পরিচিতি। এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে পরিচিতি হবে বা অভিহিত হবে। ধারা 1। ধারা 2। দুই ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। দুই ধারায় বিভিন্ন বিষয়ের সংজ্ঞার কথা উল্লেখ করা আছে। এখানে প্রায় 54টার মতো সংজ্ঞা আছে দুই ধারায়। এত সংজ্ঞা মুখস্থ করা সম্ভব না। দুইটা মার্ক এখান থেকে যদি সংজ্ঞা আসে, সংজ্ঞা সংক্রান্ত যদি কখনো প্রশ্ন হয় তাহলে সর্বোচ্চ দুই মার্কের জন্য 54টা সংজ্ঞা মুখস্থ সম্ভব না। 4-5টা সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করব যেগুলা সাধারণত লাগে। তাহলে ধারা 2 বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 9 বলা হয়েছে কন্ডাক্টর। যখন কোনো বাস চলাচল করে রাস্তায়, সড়কে অথবা মহাসড়কে, যেখানে ঘুরুক না কেন, একটা গাড়িতে ড্রাইভার থাকে, সুপারভাইজার থাকে, তারপর কন্ডাক্টর থাকে, হেল্পার থাকে, বিভিন্ন মানে গাড়ির সংশ্লিষ্ট বিভিন্ন লোক থাকে। তার ভিতরে থাকে একজন কন্ডাক্টর। ধারা 2-9। ধারা 2-9 উপধারা। উপধারায় বলা হয়েছে কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কাকে বোঝায় বা কন্ডাক্টর কাকে বলে? কন্ডাক্টর বলতে আমরা কাকে বুঝি? যাত্রীবাহী মোটরযানের যাত্রীদের নিকট হতে ভাড়া আদায় করার জন্য, কি আদায় করার জন্য? ভাড়া আদায় করার জন্য ও যাত্রীদের ওঠানামা নিয়ন্ত্রণ করার জন্য নির্ধারিতভাবে নিয়োজিত ব্যক্তিকে কন্ডাক্টর বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? কন্ডাক্টর বলা হয়ে থাকে। তাহলে কন্ডাক্টর কাজ কি? আমরা কিভাবে বুঝবো যে এই ব্যক্তি মোটরযানের সাথে সংশ্লিষ্ট, এই ব্যক্তি কন্ডাক্টর নামে অভিহিত হবে বা কন্ডাক্টর নামে পরিচিত হবে? তাহলে কন্ডাক্টরের কাজ হলো কোন কোন যাত্রীবাহী মোটরযানের যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করার জন্য, অর্থাৎ যাত্রীরা যখন মোটরযানের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, যেমন বাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, এই যাতায়াত করার ক্ষেত্রে যে ব্যক্তি ভাড়া আদায় করেন অথবা যে ব্যক্তি এই যাত্রীদের ওঠানামার বিষয় নিয়ন্ত্রণ করেন, সেই ব্যক্তিকে কন্ডাক্টর বলা হয়। ধারা 2-9। ধারা 2-9। মানে সড়ক পরিবহন আইন 2018 সালের 47 নং আইন। মোটরযান আইন 2018 সালের 47 নং আইন। ধারা 1 ধারায় বলা আছে এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে অভিহিত। ধারা 2 বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 2-9 উপধারায় কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কি বোঝায়? কন্ডাক্টর বলতে বোঝায় কোন যাত্রীবাহী মোটরযানের যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করার জন্য। কাদের নিকট থেকে? যাত্রীর নিকট থেকে। যে যাত্রী এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করে, সেই যাত্রীদের নিকট হতে ভাড়া আদায় করার জন্য
এবং নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যক্তিকে নির্ধারিতভাবে নিয়োজিত করা হয় তাকে বলা হয় কন্ডাক্টর বলা হয়। তাহলে আমরা সাধারণত দেখি যখন ঢাকার রাস্তায় চলাচল করি অথবা এক জেলা হতে অন্য যখন আমরা যাত্রীবাহী বাসে চলাচল করি তখন আমরা দেখতে পারি যে কন্ডাক্টর কি করে। কন্ডাক্টর কোন কোন জায়গায় গাড়ি দাঁড় করাইতে হবে, কিভাবে গাড়ি দাঁড় করাইতে হবে, তার গাড়িতে যাত্রীদের কিভাবে ওঠানামা করাইতে হবে, যাত্রীদের কাছ থেকে কিভাবে ভাড়া আদায় করতে হবে, এই সংক্রান্ত কাজগুলা কন্ডাক্টর করে থাকে। এই সংক্রান্ত কাজগুলো সাধারণত কন্ডাক্টর করে থাকে। তাহলে কন্ডাক্টরের কাজ কি? যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করা এবং যানবাহন কোথায় দাঁড়াবে এবং যানবাহনের যাত্রীদের ওঠানামা কিভাবে করা হবে, কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই নিয়ন্ত্রণের কাজ একজন নির্ধারিত ব্যক্তি করে থাকেন। সেই নির্ধারিত নিয়োজিত ব্যক্তিকেই কন্ডাক্টর বলা হয়। ধারা 2-এর 9 উপধারা। ধারা 2-এর 10 উপধারা কন্ডাক্টর লাইসেন্স। কন্ডাক্টর লাইসেন্স কোনো মোটরযানের কন্ডাক্টর হিসেবে কাজ করার জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্সকে কন্ডাক্টর লাইসেন্স বলা হয়। তাহলে ধারা 2-এর 10 উপধারা। 9 উপধারায় বলা হয়েছে কন্ডাক্টর, আর 10 উপধারায় বলা হয়েছে কন্ডাক্টরের লাইসেন্স। যে ব্যক্তি কন্ডাক্টর মোটরযানের কন্ডাক্টর করবে মানে দায়িত্ব হিসেবে নিয়োজিত হবে বা কন্ডাক্টর হিসেবে নিয়োজিত হবে, সে ব্যক্তিকে অবশ্যই একটি লাইসেন্স থাকতে হবে। আর তার উপযুক্ত যে কর্তৃপক্ষ থাকবে সেই উপযুক্ত কর্তৃপক্ষ তাকে একটি কন্ডাক্টর লাইসেন্স প্রদান করবেন। ধারা 2-এর 10 উপধারা। ধারা 2-এর 10 উপধারা। তাহলে ধারা 1 ধারায় বলা হয়েছে এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে পরিচিত হবে। ধারা 2-এর 9 উপধারা কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে বোঝায় কোনো যাত্রীবাহী মোটরযানের যাত্রীদের নিকট হতে ভাড়া আদায় করার জন্য এবং যাত্রীদের ওঠানামা নিয়ন্ত্রণ করার জন্য নির্ধারিত নিয়োজিত ব্যক্তিকে কন্ডাক্টর বলা হয়। আর কন্ডাক্টর লাইসেন্স ধারা 2-এর 10 কন্ডাক্টর লাইসেন্স বলতে বোঝায় কন্ডাক্টর হিসেবে যে ব্যক্তিকে নিয়োজিত করা হয় তাকে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক একটি লাইসেন্স প্রদান করা হয়। এই লাইসেন্সকে কন্ডাক্টর লাইসেন্স বলা হয়। ধারা 2-এর 10। ধারা 2-এর 15 ট্যাক্স টোকেন। আমরা যে মোটরযান ব্যবহার করি যাতায়াতের ক্ষেত্রে, সেটা বাস ট্রাক যাই কিছু হোক না কেন বা মোটরসাইকেল হোক না কেন, এর ট্যাক্স টোকেন থাকতে হবে। ট্যাক্স টোকেন থাকতে হবে। মোটরযানের উপর আরোপিত ট্যাক্স বা কর পরিশোধের পর আদায়কারী কর্মচারী, অর্থাৎ যে কর্মচারী আপনার নিকট থেকে ট্যাক্স বা কর আদায় করবেন, সেই কর্মচারী কর্তৃক কর পরিশোধকারী যে টোকেন বা কার্ড বা সনদ প্রদান করেন তাকে ট্যাক্স টোকেন বলে। তাকেই ট্যাক্স টোকেন বলে। ধারা 2-এর 15 উপধারা। ধারা 2-এর 15 উপধারা ট্যাক্স টোকেন, অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত একটা ফি থাকে, একটা কর পরিশোধ করা লাগে। এই কর বা ট্যাক্স পরিশোধ আপনি যখন কোনো সরকারি কর্তৃপক্ষের নিকট করেন, সরকারি কর্তৃপক্ষের নিকট করার পর যে ট্যাক্স বা কর আপনার নিকট থেকে আদায় করে সরকারি যে কর্মচারী বা কর্মকর্তা যিনি আদায় করেন, তিনি কি করেন, একটা কর আদায় সংক্রান্ত একটা রসিদ আপনাকে কি করেন, আপনাকে হস্তান্তর করেন। এই রসিদকেই বা পরিশোধকারী যে টোকেন আপনাকে প্রদান করেন বা যে কার্ড প্রদান করেন বা যে সনদ আপনাকে দেয়, সেটাই ট্যাক্স টোকেন নামে অভিহিত হবে। ধারা 2-এর 15। অর্থাৎ আমরা যখন দোকানে যাই, দোকানে যাওয়ার পরে দেখা যায় যে বিভিন্ন ধরনের যখন মালামাল নেয়, এই মালামালের একটা লিস্ট তৈরি করে। লিস্ট তৈরি করার পর দাম দর ধরে কি করে, আপনাকে এই লিস্টটা দিয়ে দেয় যে এই লিস্টের এই জিনিসের এই দাম, এই জিনিসের এই দাম, এত টাকা হয়েছে। আপনাকে কি করা হয়, সেই লিস্ট বা তালিকা আপনাকে দিয়ে দেওয়া হয়। আর এখানে ট্যাক্স টোকেন ঠিক সেম জিনিস। আপনি যখন এই ট্যাক্স বা কর, আপনার মোটর যান সংক্রান্ত এই ট্যাক্স বা কর যখন আপনি সরকারি কর্তৃপক্ষের নিকট জমা করেন, জমা করার পর কি করে, ওই সরকারি কর্তৃপক্ষ এই টাকা পরিশোধ করার পর বা এই টাকা আদায় করার পর আপনাকে একটা টোকেন দেয়। আপনাকে একটা নির্দিষ্ট টোকেন দেয় বা একটা সনদ দেয় বা একটা কি কাগজ দেয়, এটাই ট্যাক্স টোকেন নামে অভিহিত হয়। আমরা যখন রাস্তায় চলাচল করি তখন ওই সার্জেন্ট যারা থাকেন তারা কি করেন,
এই ট্যাক্স টোকেনের কাগজগুলো দেখাশোনা করেন, তারপর ড্রাইভিং লাইসেন্স আছে কিনা দেখাশোনা করেন, গাড়ির লাইসেন্স আছে কিনা এগুলা বিষয় কি করেন, চেক দেন। এই জন্য ট্যাক্স টোকেনটা আপনার কাছে রাখা হয় নির্দিষ্টভাবে। গাড়ির গাড়ির কাগজপত্র যে অন্যান্য কাগজপত্র থাকে তার ভিতরে কি থাকে, এই ট্যাক্স টোকেনটাও থাকে, যে সরকারের কাছে আপনি এই গাড়ির যে ট্যাক্স বা কর যে আদায় করার কথা সে ট্যাক্স বা কর আদায় করছেন কিনা সেটারই প্রমাণপত্র হিসেবে ওই ট্যাক্স কর্তৃপক্ষ বা যারা ট্যাক্স আদায় করেন বা কর আদায় করেন, তারা ট্যাক্স বা কর আদায় করার পর আপনাকে নির্দিষ্ট একটা টোকেন দেয়, অথবা রসিদ দেয়, অথবা সনদপত্র দেয়, যা ট্যাক্স টোকেন নামে অভিহিত হয়। ধারা 2-15। তাহলে ধারা 2-9 কন্ডাক্টর, ধারা 2-10 কন্ডাক্টরের লাইসেন্স, ধারা 2-15 ট্যাক্স টোকেন, ধারা 2-19 ড্রাইভিং লাইসেন্স। কিসের লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স। আপনি যে গাড়ি ড্রাইভ করবেন সেই ড্রাইভ করার জন্য আপনার জন্য একটা লাইসেন্স থাকতে হবে। এই লাইসেন্সটা কারা দেয়? বিআরটিএ। কোনো নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালানোর জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্সকে ড্রাইভিং লাইসেন্স বলা হয়। অর্থাৎ আপনি যদি মোটরসাইকেল চালান তাহলে এক ধরনের লাইসেন্স, আপনি যদি প্রাইভেট কার চালান তাহলে আরেক ধরনের লাইসেন্স, আপনি ট্রাক চালালে এক ধরনের লাইসেন্স, বা আরো যদি বড় ধরনের কোনো গাড়ি চালান তাহলে আরেক ধরনের লাইসেন্স আপনাকে প্রদান করা হয়। তাহলে কোনো নির্দিষ্ট শ্রেণীর, আপনি কোন শ্রেণীর মোটরযান চালাবেন সেই শ্রেণীর মোটরযানের উপর আপনার নির্দিষ্ট কর্তৃপক্ষ কি করবেন, আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করবেন। আমরা যেমন পুলিশ সদস্য বেশিরভাগই কি করি, আমরা মোটর সাইকেল চালানোর জন্য এবং সেই সাথে আপনার কি বলে প্রাইভেট কার চালানোর জন্য একটা লাইসেন্স করে থাকি। বেশিরভাগ পুলিশ সদস্যই এই কাজটা করে, যে আমি মোটরযান চালাবো। মোটরযান বেশিরভাগ পুলিশ সদস্যরই থাকে মোটরসাইকেল। মোটরসাইকেলের পাশাপাশি কি করে, যে আমি একটা প্রাইভেট কার চালানোর লাইসেন্স করে রাখি একসাথে, দুইটাই একসাথে করে রাখে। এই আপনি যদি মোটর সাইকেল চালানোর লাইসেন্স দিয়ে আপনি প্রাইভেট কার চালাইতে পারবেন না। আপনি মোটর সাইকেল চালানোর লাইসেন্স দিয়ে প্রাইভেট কার চালাতে পারবেন না, আবার প্রাইভেট কার চালানোর লাইসেন্স দিয়ে আপনি ভারী ধরনের কোনো গাড়ি চালাইতে পারবেন না। সেজন্য বলা হয়েছে মোটরযান চালানোর জন্য কোনো নির্দিষ্ট শ্রেণীর, কোন শ্রেণীর, কোনো নির্দিষ্ট শ্রেণীর হালকা, ভারী অথবা মোটরসাইকেল, এগুলা কোনো নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য যদি আপনি মোটরযান চালানোর জন্য যদি কোনো ব্যক্তি কর্তৃপক্ষ বরাবর যদি আবেদন করেন এবং তিনি যদি সে পরীক্ষায় যদি পাশ করেন, পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে পাশ করার পর কর্তৃপক্ষ প্রদত্ত ব্যক্তিকে লাইসেন্স হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেন। কর্তৃপক্ষ যে লাইসেন্স প্রদান করেন তাকে ড্রাইভিং লাইসেন্স বলা হয়। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বলতে বোঝায় কোনো নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালানোর জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক যে লাইসেন্স প্রদান করা হয় তাকে ড্রাইভিং লাইসেন্স বলা হয়। এখন আপনি যদি আবেদন করেন শুধু মোটরসাইকেল, তাহলে মোটরসাইকেলে নিতে পারেন, অথবা মোটরসাইকেলের যদি হালকা অর্থাৎ লাইট আপনার প্রাইভেট কার সংক্রান্ত যেগুলো ছোট ছোট গাড়ি, এগুলা গাড়ি চালানোর জন্য যদি আবেদন করেন তাহলে আপনি দুটাই নিতে পারেন। আবার যদি আপনার এগুলা গাড়ি চালানোর বয়স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভারী লাইসেন্স করার জন্য আবেদন করতে পারেন। ধারা 2-19, ধারা 2-19 ড্রাইভিং লাইসেন্স। তাহলে ড্রাইভিং লাইসেন্স কে প্রদান করেন? উপযুক্ত কর্তৃপক্ষ। উপযুক্ত কর্তৃপক্ষ সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ কি করেন? এই ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। এখন উপযুক্ত কর্তৃপক্ষ কারা? বিআরটিএ। বিআরটিএ, বিআরটিএ তে আমরা ড্রাইভিং লাইসেন্স করি। এখানে তো বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়। আপনার মোটরসাইকেলের জন্য হলে মোটরসাইকেলের পরীক্ষা দেওয়া হয়। যদি প্রাইভেট কার হয়, হালকা জাতীয় যদি গাড়ি হয়, তাহলে সেই গাড়ির কি করা হয়? পরীক্ষা দেওয়া হয়। আমি নিজেও পরীক্ষা দিছি, আমার নিজেরও লাইসেন্স আছে, মোটরসাইকেলের লাইসেন্স আছে, সেই সাথে হালকা প্রাইভেট কার জাতীয় যেগুলা গাড়ি, ওগুলা হালকা গাড়ি, এগুলা সংক্রান্ত একটা লাইসেন্স আমার করা আছে। এগুলা পরীক্ষা দেওয়া লাগে, প্রথমে আবেদন করা লাগে, আবেদন করার পর নির্দিষ্ট একটা দিন থাকে, এগুলা মৌখিক পরীক্ষাও দেওয়া লাগে। এগুলা মৌখিক পরীক্ষা দেওয়ার পরে যখন পাশ করা হয় তখন কি করা হয়, এগুলা একদম হাতে কলমে পরীক্ষা দেওয়া হয়। গাড়িতে উঠে হাতে কলমে পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষা দিয়ে পাশ করার পর কর্তৃপক্ষ কি করে, যখন বোঝে যে না আপনি গাড়ি চালাতে পারবেন, আপনার সেই সামর্থ্য আছে বা আপনি
প্রশিক্ষণ নিছেন বা প্রশিক্ষণ প্রাপ্ত, তখন আপনার উপযুক্ত কর্তৃপক্ষ যারা বিআরটি এর যে কর্তৃপক্ষ যারা থাকেন তারা আপনাকে কি করেন, এই ড্রাইভিং লাইসেন্সটা প্রদান করেন। ধারা 2-19। তাহলে ধারা 1 ধারায় বলা আছে, এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে অভিহিত হবে। ধারা 2 ধারায় বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 2-9 কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কি বোঝায়? কোনো যাত্রীবাহী বাসে বা কোনো যাত্রীবাহী পরিবহনে বা কোনো যাত্রীবাহী মোটরযানে যাত্রীদের ভাড়া আদায় করার জন্য এবং যাত্রীদের ওঠানামা নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যক্তিকে নিয়োজিত করা হয় বা নির্ধারিত যে ব্যক্তিকে নিয়োজিত করা হয় তাকে কি বলা হয়? কন্ডাক্টর বলা হয়। ধারা 2-10 কন্ডাক্টর লাইসেন্স। কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য বা কাজ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে লাইসেন্স প্রদান করা হয় তাকে কন্ডাক্টর লাইসেন্স বলা হয়। ধারা 2-10। ধারা 2-15 ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন বলতে বোঝায় আপনার মোটরযান সংক্রান্ত, অর্থাৎ আপনার যে কোনো মোটরযানে হোক না কেন, এটা মোটরসাইকেল হতে পারে, প্রাইভেট কারও হতে পারে, ট্রাক হতে পারে, বাস হতে পারে, যে কোনো গাড়ি হতে পারে, যে কোনো মোটরযান হতে পারে, সেই মোটরযান সংক্রান্ত যে আপনাকে ট্যাক্স বা কর, আপনার মোটরযানের উপরে সরকার কর্তৃক যে ট্যাক্স বা কর নির্ধারণ করা হয়, সেই ট্যাক্স বা কর যখন আপনি আদায় করেন, যে আদায়কারী যে কর্তৃপক্ষ থাকে, সরকারি কর্তৃপক্ষ, আদায় করার পর আপনাকে যে ট্যাক্স বা সনদ বা যে স্লিপটা আপনাকে প্রদান করেন বা যে কাগজটা আপনাকে প্রদান করে সেটা ট্যাক্স টোকেন নামে অভিহিত হবে। ধারা 2-15। ধারা 2-19 ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালানোর জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে লাইসেন্স প্রদান করা হয় তাকে ড্রাইভিং লাইসেন্স বলা হয়। ধারা 2-19। ধারা 2-28 পারমিট। পারমিট পাস। আপনার আপনি কিভাবে রাস্তায় গাড়ি চালাবেন, কোন কোন রাস্তায় গাড়ি চালাবেন, এই সংক্রান্ত পারমিট থাকে। কর্তৃপক্ষ কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি কর্তৃক কোনো মোটরযানকে পরিবহন যান, কন্ট্রাক্ট ক্যারিজ, স্টোরেজ ক্যারিজ, ব্যক্তিগত পরিবহন, সেবাযান, বিশেষ উদ্দেশ্য যান, পর্যটক যান হিসেবে ব্যবহার করার অনুমোদন প্রদান করে প্রদত্ত অনুমতিপত্রকে পারমিট বলা হয়। অর্থাৎ আপনার যে একটা গাড়ি থাকবে, এই গাড়িটা আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন, না ব্যবসার কাজে ব্যবহার করবেন, না কন্ট্রাক্টে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কিছু কিছু গাড়ি থাকে কন্ট্রাক্টে ব্যবহার করা হয়, কন্ট্রাক্টে ব্যবহার করা হয়। আপনার কিছু কিছু গাড়ি থাকে ব্যক্তিগত হিসেবে ব্যবহার করা হয়, কিছু কিছু গাড়ি থাকে ভাড়ায় চালিত হিসেবে ব্যবহার করা হয়, বা সেবাযান হিসেবে যদি ব্যবহার করা হয়, যেমন আঞ্জুমান মফিজুল ইসলামের কিছু কিছু গাড়ি থাকে যেগুলা সেবাযান হিসেবে ব্যবহার করা হয়, যেমন লাশ পরিবহনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কোন কাজে ব্যবহার করবেন আপনার গাড়ি, এই সংক্রান্ত যে পারমিট বা পাস দেওয়া হয়, এই সংক্রান্ত যে প্রধান হিসেবে যে ব্যবহার করার জন্য যে অনুমোদন পত্র প্রদান করা হয় বা অনুমোদন প্রদান করা হয় বা অনুমোদন প্রদত্ত অনুমতিপত্র, অনুমোদন সংক্রান্ত যে অনুমতিপত্র থাকে তাকে কি বলা হয়? পারমিট বলা হয়। অর্থাৎ আপনার গাড়ি আপনি কিভাবে ব্যবহার করবেন বা কোন কাজে ব্যবহার করবেন বা কার কাজে ব্যবহার করবেন সেই সংক্রান্ত যে অনুমতিপত্র প্রদান করা হয় তাকে পারমিট বলা হয়। ধারা 2-28। ধারা 2-28। তাহলে ধারা 2-9 কন্ডাক্টর, ধারা 2-10 কন্ডাক্টর লাইসেন্স, ধারা 2-15 ট্যাক্স টোকেন, ধারা 2-19 ড্রাইভিং লাইসেন্স, আর ধারা 2-28, ধারা 2-28 বলা হয়েছে পারমিট। অর্থাৎ আপনার গাড়ির পারমিট, আপনার গাড়ি কিভাবে ব্যবহার হবে বা কোন ক্ষেত্রে ব্যবহার হবে বা কোন কাজে ব্যবহার হবে, অথবা কিভাবে আপনি গাড়িটা ব্যবহার করতে চান বা কিভাবে রাস্তায় আপনি গাড়িটা নামাইতে চান সেই সংক্রান্ত যে অনুমতিপত্র প্রদান করা হয়। এখানে অনুমতিপত্র কে প্রদান করেন? উপযুক্ত কর্তৃপক্ষ, আপনার বিআরটি অথবা জাতীয় পণ্য পরিবহন কমিটি। আপনার জাতীয় পণ্য পরিবহন যে কমিটি আছে বা সমিতি আছে, এই সমিতি আপনার কি করবে? এই মোটরযান আপনি যাত্রী ওঠানামার জন্য বা স্টেজ ক্যারেজ হিসেবে অথবা কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে অথবা যাত্রী পরিবহনের জন্য অথবা সেবাযান হিসেবে অথবা অন্য কোনো কাজে যে আপনি ব্যবহার করবেন, আপনি যে কাজে ব্যবহার করবেন না কেন, অর্থাৎ আপনি যদি আবেদন করেন যে আমার এই গাড়িটা আমি সেবামূলক কাজের জন্য ব্যবহার করতে চাই, তাহলে তারা এই সেবামূলক অনুমতিপত্র বা পারমিট প্রদান করবেন। এই অনুমতিপত্র কি হবে? আপনার পারমিট হিসেবে গ্রহণযোগ্য হবে, বা এই অনুমতিপত্রকে কি হবে? পারমিট বলা হবে। ধারা 2-28। অর্থাৎ আপনার গাড়িটা আপনি যদি কন্ট্রাক্টে ব্যবহার করতে চান বা যাত্রী ওঠানামার জন্য ব্যবহার করতে চান বা যাত্রীর জন্য ব্যবহার করতে চান, অথবা আপনি যদি ভাড়ায় খাটাইতে চান, অথবা দেখা গেল যে আপনি পণ্য পরিবহনের উদ্দেশ্যে যদি আপনার এই গাড়ি ব্যবহার করতে চান,
আপনি যেভাবে আবেদন করবেন সেভাবে কি করা হবে, আপনাকে পারমিট দেওয়া হবে। এই পারমিটটা কে দেবে? আপনার উপযুক্ত কর্তৃপক্ষ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি বা সমিতি যারা থাকবেন, তারা আপনাকে এই পারমিট প্রদান করবেন। ধারা 2-28। তাহলে ধারা 2-28 বোঝা গেল? ধারা 1, ধারা 2। এনামুল ভাই, তাহের ভাই। বোঝা গেছে স্যার। অর্থাৎ এখানে বলা হয়েছে, আপনি যদি একটা প্রাইভেট কার যদি কেনেন, আপনি প্রাইভেট কার আপনার ব্যক্তিগত হিসেবে ব্যবহার করবেন, না এটা ভাড়ায় চালাবেন, না আপনি কন্ট্রাক্টে এই গাড়িটা ব্যবহার করবেন বা কন্ট্রাক্টে চালাবেন যাত্রী ওঠানামার কাজে, অথবা দেখা গেল আপনি একটা ট্রাক কিনলেন, ট্রাকে তো যাত্রী ওঠানামা করা সম্ভবই না। আপনি পণ্য পরিবহনের ক্ষেত্রে সেই ট্রাক ব্যবহার করবেন, আপনি সেই সংক্রান্ত আপনি কি করবেন, উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর অথবা আপনার যে এই জাতীয় পণ্য পরিবহন যে কমিটি থাকবে বা সমিতি থাকবে, যখন এই সমিতির কাছে আপনার গাড়ি হস্তান্তর করবেন বা আপনি গাড়ি যখন নিয়ে যাবেন, তখন তারা কি করবে, আপনাকে একটা পাস বা অনুমতি পত্র দেবে যে তোমার এই প্রাইভেট কার তুমি ব্যক্তিগতভাবে ব্যবহার যদি করো তাহলে এক ধরনের কাজ, আর যদি ভাড়া বা কন্ট্রাক্টে যদি ব্যবহার করো তাহলে সেই কন্ট্রাক্টের একটা অনুমতি দেবে যে এই গাড়িটা কন্ট্রাক্টে ব্যবহার করা যাবে। আমরা রাস্তায় অনেক সময় কি করি, গাড়ি আটক করি যে যদি দেখা যায় যে ব্যক্তিগত গাড়ি বা বোঝা যদি যায় যে ব্যক্তিগত গাড়ি কিন্তু ভাড়ায় চালাইতেছে, সেক্ষেত্রে কি করা হয়, গাড়িগুলা ধরা হয়। সেক্ষেত্রে গাড়িগুলা ধরা হয় বা গাড়িগুলা দাঁড় করানো হয়, দেখা হয় যে আসলে এটা কি কন্ট্রাক্টের নাকি আপনার ভাড়ায় চালিত নাকি ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য। এছাড়া আপনার ট্রাক বা বাস অথবা অন্যান্য যে গাড়িগুলো থাকে, সে গাড়িগুলো যেগুলো আপনার পণ্য পরিবহন করার কথা, সেগুলো যদি যাত্রী ওঠানামা করায় তাহলে সেগুলা কি করা হয়, ধরা হয়, আটক করা হয়। আসলে যেগুলা গাড়ি পণ্য পরিবহনের জন্য সেগুলা পণ্য পরিবহন করতে হবে, আপনার যেগুলা গাড়ি যাত্রী পরিবহন করার জন্য সেগুলাতে যাত্রী কি করতে হবে, পরিবহন করতে হবে। এই সংক্রান্ত যে অনুমতি পত্র প্রদান করা হয় তাকে কি বলা হয়, পারমিট বলা হয়। ধারা 2-28। এবার ধারা 1, ধারা 2, দুইয়ের বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 4, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধি নিষেধ। অর্থাৎ 2-19 ড্রাইভিং লাইসেন্স। ধারা 4-1, কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে মোটরযান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালাতে পারবেন না। অথবা লাইসেন্স আছে, যেমন আমার নিজেরই লাইসেন্স আছে, লাইসেন্সটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই লাইসেন্স নিয়ে কি করা যাবে? ধারা 4-1, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানো যাবে না, অথবা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে ড্রাইভিং করা যাবে না বা মোটরযান চালানো যাবে না, বা কোনো ব্যক্তি মোটরযান চালাতে পারবেন না। ধারা 4-1। ধারা 4-2, ধারা 4-2, যে ক্যাটাগরির মোটরযান চালানোর অনুমতি প্রাপ্ত সেই ক্যাটাগরি ব্যতীত মোটরযান চালাতে পারবেন না। অর্থাৎ আপনার আছে মোটরসাইকেল চালানোর জন্য লাইসেন্স, আপনি প্রাইভেট কার চালাতে পারবেন না। অথবা প্রাইভেট কার হলো হালকা গাড়ি, আপনার হালকা গাড়ি সংক্রান্ত আপনার লাইসেন্স আছে, আপনি কি করতে পারবেন না, ভারী গাড়ি, বড় বড় ট্রাক, বড় বড় বাস আপনি চালাতে পারবেন না। আপনার যে শ্রেণীর লাইসেন্স আছে সেই শ্রেণীর আপনি মোটরযান চালাতে পারবেন, সেই শ্রেণীর ব্যতীত আপনি অন্য কোনো মোটরযান চালাতে পারবেন না। ধারা 4-2। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির যদি বড় বড় গাড়ি অর্থাৎ ভারী গাড়ি চালানোর যদি লাইসেন্স থাকে, তিনি ছোট যে কোনো গাড়ি চালাতে পারবেন। তিনি প্রাইভেট কার, কাভার্ড ভ্যান এই জাতীয় যে কোনো গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা হাইস এই জাতীয় গাড়ি চালানো যাবে। কারণ যে ব্যক্তি আপনার 40-50 সিটের বড় বড় বাস চালাতে পারে, তার কাছে প্রাইভেট কার চালানো কোনো বিষয়ই না।
তারপরে হাইট চালানো বা ছোট কোনো ট্রাক চালানো এগুলো কোনো বিষয় না। তাহলে ধারা 4 বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ, অর্থাৎ কোন ক্ষেত্রে চালানো যাবে আর কোন ক্ষেত্রে চালানো যাবে না। ধারা 4-এর 1, যে শ্রেণীর মোটরযান চালানোর জন্য আপনার কাছে লাইসেন্স আছে, ধারা 4-এর 1-এ বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানো যাবে না, অথবা ড্রাইভিং লাইসেন্স যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে মোটরযান চালানো যাবে না। ধারা 4-এর 2 বলা হয়েছে যে ক্যাটাগরির লাইসেন্স আপনার আছে, যদি আপনার মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকে আপনি প্রাইভেট কার চালাতে পারবেন না। আবার প্রাইভেট কার চালানোর যদি লাইসেন্স থাকে তাহলে আপনি ভারী যে গাড়িগুলো আছে, বড় বড় ট্রাক, বড় বড় বাস, এই ভারী গাড়ি আপনি চালাতে পারবেন না। ধারা 4-এর 2। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির যদি ভারী গাড়ি চালানোর যদি লাইসেন্স থাকে সেই ব্যক্তি যে বাধা নিষেধ নাই। ধারা 4। তাহলে ধারা 1 ধারায় বলা আছে এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে পরিচিত হবে। ধারা 2 বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-এর 9 কন্ডাক্টর, ধারা 2-এর 10 কন্ডাক্টর লাইসেন্স, ধারা 2-এর 15 ট্যাক্স টোকেন, ধারা 2-এর 19 ড্রাইভিং লাইসেন্স, ধারা 2-এর 28 পারমিট। ধারা 2-এর 28 পারমিট। ধারা 4 ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোই যাবে না। মোটরযান চালানোর পূর্ব শর্ত হলো আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান, আমার মতে উচিত যে ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স নাই তার কাছে কি কোনো গাড়ি বিক্রয় করা ঠিক হবে না। কোনো গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল সংক্রান্ত যে গাড়িগুলো থাকে এই গাড়ি বিক্রয় করা ঠিক হবে না। তাছাড়া বড় বড় যেগুলো গাড়ি যে ব্যক্তি কেনে সে ব্যক্তি তো আসলে নিজে চালায় না, অন্যান্য ব্যক্তি কি করে, অন্যান্য ব্যক্তির মাধ্যমে সেই গাড়িগুলা চালানো হয়, সেক্ষেত্রে আলাদা। কিন্তু মোটরসাইকেল যেটা আমার মনে হয় যার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই তার কাছে মোটরসাইকেল বিক্রয় করা ঠিক না। মোটরসাইকেল কেনার পরে সে ড্রাইভিং লাইসেন্স করবে এটার সুযোগই দেওয়া উচিত না। আগে ড্রাইভিং লাইসেন্স দেখানো দরকার, তারপরে এই ড্রাইভিং লাইসেন্স দেখানোর পরে তার কাছে এই মোটরসাইকেল সংক্রান্ত যে গাড়িগুলো থাকে বা এই শ্রেণীর যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলা বিক্রয় করা দরকার। ধারা 4-এর 1-এ বলা হয়েছে আপনি মোটরযান চালানোর জন্য যে ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার সে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অথবা আপনার কাছে যদি মেয়াদ উত্তীর্ণ কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো মোটরযান চালাতে পারবেন না। ধারা 4-এর 2 যে ক্যাটাগরির জন্য আপনার লাইসেন্স আছে সেই ক্যাটাগরি ব্যতীত অন্য কোনো ক্যাটাগরির গাড়ি বা মোটরযান আপনি চালাতে পারবেন না। ধারা 4-এর 2। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির যদি ভারী লাইসেন্স থাকে তাহলে সেই ব্যক্তির যে কোনো প্রকার মোটরযান চালাতে পারবেন, সেখানে কোনো বাধা নিষেধ নাই বা কোনো বিধিনিষেধ নাই। ধারা 4-এর 2। ধারা 4-এর 2। ধারা 7। ধারা 7। ধারা 7-এ বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। শারীরিক প্রতিবন্ধী বলতে বিভিন্ন রকমেরই প্রতিবন্ধী হতে পারে। এখন এই প্রতিবন্ধী ব্যক্তিকে উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিএ কর্তৃপক্ষ যারা আছেন তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর মৌখিক পরীক্ষা থাকে বা ড্রাইভিং লাইসেন্সের যে শারীরিক যে পরীক্ষা থাকে এই পরীক্ষা, অর্থাৎ গাড়িতে ওঠার পরে যে পরীক্ষাটা দেওয়া হয়, যে পরীক্ষাটা দেওয়া হয় এই পরীক্ষায় যদি কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যদি পাশ করেন আর কর্তৃপক্ষ যদি মনে করে যে না একে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া যেতে পারে তাহলে সেই কর্তৃপক্ষ, উপযুক্ত কর্তৃপক্ষ একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে। প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স মোটরযান কর্তৃপক্ষ কর্তৃক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সামর্থ্য যাচাইয়ের পর অর্থাৎ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের কাছে যদি মনে হয় যে না এই ব্যক্তি লাইসেন্স পাওয়ার যোগ্য তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ বা বিআরটিএ কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষ যেই থাকবেন না কেন ওই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারবেন। ধারা 7। ধারা কত? ধারা 7। তাহলে ধারা 1
এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে পরিচিত হবে। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2 এর 9 উপধারা কন্ডাক্টর, 10 উপধারা কন্ডাক্টর লাইসেন্স, 10 ধারা 15 2 এর 15 উপধারা, 15 উপধারায় বলা হয়েছে ট্যাক্স টোকেন কর্তৃপক্ষ কর্তৃক ট্যাক্স বা কর আদায় করার পর আদায়কারী কর্তৃপক্ষ বা আদায়কারী অফিসার বা আদায়কারী ব্যক্তি যিনি আদায় করেন, সে আদায় করার পর তিনি যে ট্যাক্স টোকেন সংক্রান্ত যে সনদ অথবা যে কাগজ প্রদান করেন তাকে কি বলা হয়? ট্যাক্স টোকেন বলা হয়। তারপর ধারা 2 এর 19 ড্রাইভিং লাইসেন্স, ধারা 2 এর 28 পারমিট। ধারা 4 ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ, অর্থাৎ কখন আপনি চালাতে পারবেন, কখন চালাতে পারবেন না, অর্থাৎ বিধি নিষেধ বিধিও আছে, আবার নিষেধও করা আছে। নিষেধ করা আছে কি আপনি ধারা 4 রেখে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালাতে পারবেন না, অথবা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়েও আপনি মোটরযান চালাতে পারবেন না। ধারা 4-2 যদি কোনো ব্যক্তি মোটরযান চালানোর জন্য যদি লাইসেন্স থাকে, যে শ্রেণীর লাইসেন্স থাকবে বা যে ক্যাটাগরির লাইসেন্স থাকবে সেই ক্যাটাগরি ব্যতীত অন্য ক্যাটাগরির বা অন্য শ্রেণীর মোটরযান চালাতে পারবেন না। তবে শর্ত থাকে যে ভারী লাইসেন্স যদি কোনো ব্যক্তির নিকট থাকে তাহলে তিনি যে কোনো ধরনের বা যে কোনো ক্যাটাগরির মোটরযান চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। ধারা 4। ধারা 7 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান। কোন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির উপযুক্ততা যাচাই করার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অথবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার সামর্থ্য যাচাইয়ের পর উপযুক্ত কর্তৃপক্ষ যদি মনে করেন যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে, তাহলে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারবেন। ধারা 7। ধারা 7। ধারা 10। ধারা 10। 10 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, ড্রাইভিং লাইসেন্স প্রদান বা ড্রাইভিং লাইসেন্স নবায়নে বিধি নিষেধ, অর্থাৎ কোন কোন বিধি পালন করতে হবে বা কোন কোন ধরনের নিষেধাজ্ঞা আছে, কখন এই ড্রাইভিং লাইসেন্স বা কে এই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন না, দিতে পারবেন না, প্রস্তুত করতে পারবেন না বা প্রদান করতে পারবেন না। ধারা 10। ধারা 10-1 কর্তৃপক্ষ ব্যতীত কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। অর্থাৎ মনে করেন ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, ড্রাইভিং লাইসেন্স প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়নের কাজ আমি করি, আমি করি, এটা হলো আমি এসে যায় যে ভাই আমাকে ড্রাইভিং লাইসেন্সটা নবায়ন করে দেন। তার কি কোনো সামর্থ্য আছে? তার করার কোনো বিধি আছে? তার এখতিয়ার আছে? তার এখতিয়ার নাই। অর্থাৎ উপযুক্ত যে একটা কর্তৃপক্ষ আছে বিআরটিএ, এই কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোথাও কি করা যাবে না, এই ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করা যাবে না, প্রদান করা যাবে না বা নবায়ন করা যাবে না। যে কর্তৃপক্ষ নবায়ন করে, প্রস্তুত করে বা প্রদান করে তাদের কাছে কি করতে হবে? এটা প্রস্তুত করতে হবে বা প্রদান করতে হবে বা নবায়ন করতে হবে, বা তারা প্রস্তুত করবেন, তারা প্রদান করবেন এবং তারাই নবায়নের ক্ষমতাযোগ্য। ধারা 10-1। ধারা 10-1। তো ধারা 10-এর মূল বিষয় হলো ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 10-1 উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। ধারা 10-2 কোন ব্যক্তি পারবেন না। আপনি ড্রাইভিং লাইসেন্স নিলেন, আপনি করেন বা আপনার লাইসেন্স যদি পরিবর্তন করেন যে ভারী আপনার গাড়ি চালাবেন, সেটা আপনি করতে পারবেন না। পারবেন না। আপনার মোটরযান সড়ক পরিবহন আইনের যে এই যে মোটরযান চালানোর ক্ষেত্রে যে কিছু কিছু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আপনার গাড়ির কাগজপত্র থাকতে হবে। এগুলো কি করা হয়? রাস্তায় বিভিন্ন সময় চেকপোস্ট বসিয়ে পুলিশ সদস্যগণ কি করেন, তারা আছেন অথবা সাব ইন্সপেক্টর পদবীর যারা অফিসার আছেন, এরা কি করতে পারেন, এগুলো গাড়ি কাগজপত্র দেখার পর যদি মনে হয় 10 ধারা অনুযায়ী যে লাইসেন্স নাই, অথবা লাইসেন্স নবায়ন করা নাই, অথবা কাগজপত্র হয়, আবার যদি দেখা যায় যে না
আপনার যে লাইসেন্সটা দেওয়া আছে সে লাইসেন্সটা সাধারণ একটা হালকা গাড়ির, কিন্তু সে ভারী গাড়ি চালাইতেছে, সেক্ষেত্রে কি এগুলা অপরাধ হবে। এই সংক্রান্ত যে বিধিনিষেধ সেটা হলো ধারা 10। ধারা 10, তাহলে ধারা 10-এর একে বলা হয়েছে আপনি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স কি করতে, আপনি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করতে পারবেন না বা করা যাবে না। ধারা 10-এর 2, আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে এই ড্রাইভিং লাইসেন্সটা বিকৃত করা যাবে না বা পরিবর্তন করা যাবে না। আপনি বিকৃতও করতে পারবেন না অথবা পরিবর্তনও করতে পারবেন না। হ্যাঁ, আপনি করতে পারবেন, আপনি নির্দিষ্ট ভাবে যদি আবার আপনি আবেদন করেন, আপনি সেই আবেদন ছোট প্রাইভেট কার চালান, এখন আপনার ছোট গাড়ি চালানোর অভিজ্ঞতা 4 5 6 7 8 10 বছর হয়ে গেছে, আপনি মনে করতেছেন না আমি আর এই গাড়িতে হবে না, আমার বড় কোনো গাড়ি চালানো দরকার। সেক্ষেত্রে আপনি যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনি পরীক্ষা দেন বা আপনার সাহারি লাইসেন্স প্রদান করা হবে। কিন্তু আপনার মনে হলো যে না, আমার যেহেতু হালকা গাড়ি আমি চালাইতে পারি, এই গাড়ি থেকে আমি কি করতে পারি, আমি ড্রাইভিং লাইসেন্সটা বিকৃত করে বা পরিবর্তন করে ভারী লাইসেন্স করতে পারি। সেটা আপনি করতে পারবেন না। আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বিকৃত করতে পারবেন না অথবা পরিবর্তন করতে পারবেন না বা পরিবর্তনযোগ্য হবে না। ধারা 10-এর 2। ধারা 10-এর 3-এ বলা হয়েছে আপনি কোনো ভুয়া ড্রাইভিং লাইসেন্স বা জাল বা নকল এই ধরনের কোনো লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। এটা যে কোনো ব্যক্তি পারবেন না। ধারা 10-এর 3। ধারা 10-এর 3, তো ধারা 10-এ বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, ড্রাইভিং লাইসেন্স প্রদান বা ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। তাহলে কে করতে পারবেন নবায়ন? উপযুক্ত যে কর্তৃপক্ষ আছে বা সরকারি যে কর্তৃপক্ষ আছে বা সরকার কর্তৃক যে কর্তৃপক্ষ নির্ধারিত করা আছে, সেই কর্তৃপক্ষ ব্যতীত অন্য কোনো ব্যক্তি কি করতে পারবেন না, এই ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করতে পারবেন না। দুই বলা হয়েছে এই ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করা যাবে না। 3-এ বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স কোনো ব্যক্তি নকল, ভুয়া বা জাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে মোটরযান চালাতে পারবেন না। ধারা 10। ধারা 16। ধারা 16, মোটরযান রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার মোটরযানের কি থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন নম্বর, যেমন প্রত্যেকটা গাড়ির কি থাকে, রেজিস্ট্রেশন নম্বর থাকে। প্রত্যেকটা গাড়ি রেজিস্ট্রেশন করা লাগে। এটা কোথায় করা লাগে? বিআরটিএ তে করা লাগে। আপনি যখন কোনো গাড়ি ক্রয় করেন, ক্রয় করার পর সে গাড়ির কি করা হয়, 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য আপনার গাড়ির রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। এখন এই গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য যে মোটরযানের রেজিস্ট্রেশন কত, ধারা 16, কোনো ব্যক্তি বা মোটরযান মালিক মোটরযান রেজিস্ট্রেশন সনদ ব্যতীত সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান চালাতে পারবেন না। মোটরযান চালানোর জন্য এগুলা পূর্ব শর্ত। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা যে ব্যক্তি গাড়ি চালাবে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে, গাড়ির ট্যাক্স টোকেন থাকতে হবে, গাড়ির পারমিট থাকতে হবে। এগুলা গাড়ি চালানোর জন্য পূর্ব শর্ত, এগুলা থাকতে হবে। এগুলা যদি না থাকে মহাসড়ক বা রাস্তায় চলাচল করতে পারবেন না। ধারা 16। ধারা 16। আর ধারা 17-তে ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 17 বলা হয়েছে ভুয়া রেজিস্ট্রেশন কোনো ব্যক্তি নকল, জাল বা ভুয়া রেজিস্ট্রেশন সনদ ব্যবহার বা প্রদর্শন করতে পারবে না। এটাও এক ধরনের অপরাধ। এটাও কি অপরাধ? এক ধরনের অপরাধ, সড়ক পরিবহন আইন সংক্রান্ত অপরাধ। তাহলে ধারা 1 ধারায় বলা হয়েছে এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে পরিচিত হবে বা অভিহিত হবে। ধারা 2 ধারায় বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 4 বলা হয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানো যাবে না, অথবা ড্রাইভিং লাইসেন্স যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও মোটরযান চালানো যাবে না। তারপরে বলা হয়েছে ধারা 4-2 যে ক্যাটাগরির মোটরযান চালানোর জন্য আপনার লাইসেন্স নেওয়া আছে সেই মোটরযান চালানো ব্যতীত অন্য কোনো মোটরযান আপনি চালাতে পারবেন না। তবে শর্ত থাকে যে ভারী লাইসেন্স যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো ক্যাটাগরির গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। ধারা 4। ধারা 7 বলা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স
উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর যখন আবেদন করা হবে, উপযুক্ত কর্তৃপক্ষ যখন শারীরিক সামর্থ্য যাচাই করার পর বা ওই ব্যক্তির বা প্রতিবন্ধী ব্যক্তির সামর্থ্য যাচাই করার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা যদি মনে করেন যে না, এই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি লাইসেন্স পাওয়ার যোগ্য, তাহলে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে। ধারা 7। ধারা 10-এ বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন সংক্রান্ত বিধিনিষেধ। ধারা 10-এর একে বলা হয়েছে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ থাকবে সেই কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। তারপরে বলা হয়েছে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে ধারা 10-এর 2, এই ড্রাইভিং লাইসেন্স আপনি বিকৃত অথবা পরিবর্তন করতে পারবেন না। ধারা 10-এর 3-এ বলা হয়েছে আপনার যে ড্রাইভিং লাইসেন্স নকল, ভুয়া বা জাল যদি হয় তাহলে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন না। ধারা 10-এর 3। ধারা 16 বলা হয়েছে মোটরযানের রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি মোটরযানের রেজিস্ট্রেশন না থাকে তাহলে সেই মোটরযান আপনি রাস্তায়, সড়ক বা মহাসড়ক বা যে কোনো জায়গায় আপনি চালাতে পারবেন না। মোটরযান চালানোর পূর্ব শর্ত হলো আপনার মোটরযানের লাইসেন্স থাকতে, মোটরযানের আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। ধারা 16। তাহলে ধারা 16 একে বলা হয়েছে কোনো ব্যক্তি বা মোটরযানের মালিক রেজিস্ট্রেশন সনদ ব্যতীত, অর্থাৎ মোটরযানের যে রেজিস্ট্রেশন সনদ থাকার কথা সেই মোটরযানের রেজিস্ট্রেশন সনদ ব্যতীত কোনো মোটরযান কি করতে পারবেন না, সড়ক, মহাসড়ক বা রাস্তায় চালাতে পারবেন না, বা পাবলিক প্লেসে কি করতে পারবেন না, মোটরযান চালাতে পারবেন না। ধারা 16। আর ধারা 17-তে বলা হয়েছে ভুয়া রেজিস্ট্রেশন। ধারা 16-তে মোটরযানের রেজিস্ট্রেশন আর ধারা 17-তে মোটরযানের ভুয়া রেজিস্ট্রেশন, অর্থাৎ কোনো ব্যক্তি মোটরযানের ভুয়া, নকল অথবা জাল রেজিস্ট্রেশন ব্যবহার করতে পারবেন না। ধারা 17। ধারা 17। তাহলে ধারা 1 থেকে ধারা 17 পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে বা কোথাও কোনো প্রশ্ন আছে? সমস্যা নাই স্যার। আচ্ছা, এনামুল ভাই, সমস্যা নাই না? তাহলে আমাদের আজকের পড়া সড়ক পরিবহন আইনের ধারা 1 থেকে ধারা 17 পর্যন্ত। ধারা 1 থেকে ধারা 17 পর্যন্ত। এক ধারায় বলা হয়েছে এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে পরিচিত হবে। ধারা 2-এ বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-এর 9 উপধারা কন্ডাক্টর, 10 উপধারা কন্ডাক্টর লাইসেন্স, 15 উপধারা ট্যাক্স টোকেন, 19 উপধারা ড্রাইভিং লাইসেন্স, 28 উপধারা পারমিট। পারবে। ধারা 4 মোটরযান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ। মোটরযান চালানোর উপর ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ। ধারা 4-এর একে বলা হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালাতে পারবেন না, অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়েও মোটরযান চালাতে পারবেন না। ধারা 4 দিয়ে বলা হয়েছে যে ক্যাটাগরির মোটরযান চালানোর জন্য আপনার লাইসেন্স আছে সেই ক্যাটাগরি ব্যতীত ভিন্ন ক্যাটাগরির মোটরযান আপনি চালাতে পারবেন না। তবে শর্ত থাকে যে যদি কোনো ব্যক্তির ভারী লাইসেন্স থাকে তাহলে তিনি যে কোনো প্রকার মোটরযান চালাতে পারবেন, এখানে কোনো বাধা নাই। ধারা 7 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। 7 ধারায় কত কার? শারীরিক প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। যে ব্যক্তি অসুস্থ তার শারীরিক সামর্থ্য যাচাই করার পর উপযুক্ত কর্তৃপক্ষ যদি মনে করেন যে তাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারবেন। ধারা 7। ধারা 10 বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান ও নবায়নের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 10-এর একে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। আপনার ড্রাইভিং লাইসেন্স ধারা 10-এর 2-এ বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স বিকৃত অথবা পরিবর্তন করা যাবে না। 3-এ বলা হয়েছে আপনি বা কোনো ব্যক্তি কি করতে পারবেন না, নকল, ভুয়া বা জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। ধারা 10। ধারা 16-তে রেজিস্ট্রেশন, কার রেজিস্ট্রেশন? মোটরযানের রেজিস্ট্রেশন। ধারা 16, অর্থাৎ কোনো ড্রাইভার হোক, কোনো মালিক হোক, যারই মোটরযান থাকবে, মোটরযানের যদি তিনি রেজিস্ট্রেশন না করেন, রেজিস্ট্রেশন না করা পর্যন্ত তিনি মোটরযান
রাস্তায়, পাবলিক প্লেসে বা সড়ক বা মহাসড়কে কোনো জায়গায় কি করতে পারবেন না, তার মোটরযান চালাতে পারবেন না। ধারা 16। ধারা 17-তে বলা হয়েছে ভুয়া রেজিস্ট্রেশন, অর্থাৎ কোনো ব্যক্তি ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে কোনো মোটরযান চালাতে পারবেন না। ভুয়া হোক, নকল হোক অথবা জাল জাতীয় কিছু হোক, এগুলো তো ভুয়া জিনিসই। জালটাও ভুয়া, নকলটাও ভুয়া, আপনার যেটা ভুয়া সেটা ভুয়া। এই জাতীয় রেজিস্ট্রেশন ব্যবহার করে মোটরযান চালাতে পারবেন না, ধারা 17। তাহলে 1 ধারা থেকে 17 ধারা পর্যন্ত একটু পড়ার চেষ্টা করবেন আগামীকালকে ইনশাল্লাহ। পরবর্তী 5-7টা ধারা পড়ার চেষ্টা করব, 25, 26, 34, 37, 38, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ সেগুলাই আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন নাই? স্যার। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। রাত্রের ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, তখন আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।